আসসালামু আলাইকুম সবাইকে। অবাধ্য প্রণয় গল্পের 23 নাম্বার পার্ট। তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক। রাস্তা ধরে হেঁটে চলেছে এক কিশোরী। হঠাৎ করে ছুটতে থাকা এক পুরুষ এসে ধাক্কা মেরে দিল। রাগে মেজাজ বিগড়ে গিয়ে কয়েকখানা কথা শোনালো। এই মফিজের ঘরের মফিজ, চোখে দেখেন না, দিলেন তো আমাকে ফেলে। ছেলেটার সামনে বন্ধুদের দিকে তাকিয়ে দৌড়াচ্ছিল। হঠাৎ এমন আজগুবি বাক্য শুনে থেমে গেল পথজোড়া। পেছনে ঘুরে তাকিয়ে দেখলো মেয়েটা পড়ে গেছে। সাথে হাতে রাখা বইগুলো পিচের রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে আছে। মেয়েটার কথা ভেবে খারাপ লাগলো, তার কারণে মেয়েটা পড়ে গেছে। আফসোস বুর্গে এসে মেয়েটার দিকে হাত বাড়িয়ে দিল। আই এম সরি, আমি দেখতে পারিনি। মেয়েটি বলল, সরি বললেই সব ঠিক হয়ে গেল? তাহলে কি করতে হবে বাচ্চা মেয়ে? মেয়েটি রেগে আগুন হলো। কোন দিক থেকে আমাকে বাচ্চা মনে হয় আপনার? আমার বয়সের সবার বিয়ে হয়ে 2 বাচ্চার মা, আর আমাকে বাচ্চা বলতে এসেছেন? সামনে ডুবা দেখেছেন? একেবারে ডুবার জলে ডুবিয়ে মারবো। এক তো ফেলে দিয়েছে, তার উপর বাচ্চা বাচ্চা বলতে এসেছে। এই বুড়া মানুষজন রাস্তাঘাটে না বেরোলেই তো হয়। বেড যখন হয়েই পড়েছেন, লাঠি নিতে পারেন না? একটা 16-17 বছরের মেয়ের মুখে এমন কথায় চোখ বিস্ময়ে ফেটে পড়েছিল যুবকটি। কি কথার ঝাঁজ, মেয়ে তো নয়, পুরো অ্যাটম বম। তারপর বলল, ভাইয়া ভাইয়া খেতে এসো, আম্মু ডাকছে। ইরার কথায় ইমরানের কল্পনা বিচ্ছিন্ন হলো। বোনের উদ্দেশ্যে বলল, আসছি। ইরা চলে গেল। ইমরান টেবিলে বসতে বসতে একবার সানজিদার দিকে নজর দিল। সানজিদা খাবার পরিবেশন করছে আপন মনে, অন্য কিছুতে তার কোনো মন নেই। আর এদিকে ঘরের কোণে হাঁটুতে থুতনি লাগিয়ে নীরবে অশ্রু ফেলছে রাইসা। নিজের দোষ ঠাহর করতে পারল না। কেবলমাত্র নাম বলা এত বড় অপরাধ? তাহলে বাক স্বাধীনতা কেন বলা হয়? কথার জন্য এভাবে অপমান করতে হয় যদি? মনে মনে ভাবলো, সত্যি সে এত বেশি অভাগী? দুনিয়াতে কি শুধু কথা শোনানোর জন্য, অপমান অবহেলা করার জন্যই তার জন্ম হয়েছিল? মানুষ বলে যার এক পথ বন্ধ তার 1000 পথ খোলা থাকে, কিন্তু রাইসার কোনো পথই খোলা নেই। সবার কাছে শুধু বুঝা। পরিস্থিতির শিকারে পড়ে তো সেও বিয়ে করেছে, মন থেকে তো করেনি। কে বাঁচায় বোনের হবুবরকে বিয়ে করতে? বাধ্য হয়ে সেও তো বিয়ে করেছে। তাহলে একা দোষ কি শুধু তারই? ছেলেদের যেমন কলঙ্ক তিলক লাগে না, তেমনি কোনো দোষের ভাগিদারও তাদের নেই। স্ত্রীর মর্যাদা কে চেয়েছে? যদি মানবিকতার খাতিরে একটু ভালো বন্ধুসুলভ আচরণ করত, এতে কি খুব ক্ষতি হয়ে যেত? স্বামী স্ত্রী কি সবকিছু? এর বাইরেও সুন্দর সম্পর্ক হয় যেখানে কারণ লাগে না। তারপর বলল, ইয়া আল্লাহ, তুমি আমাকে মায়ের কাছে নিয়ে যাও, আমি বাঁচতে চাই না। এই সংসার আমার মতো এতিমদের জন্য নয়। সংসার, স্বামী সন্তান এসব আমাদের জন্য নয়, যাদের পরিবারবর্গে কেউ নেই। আমি তোমার কাছে আত্মসমর্পণ করছি খোদা। তুমি অবশ্যই আমার কথা রেখো। আমি মারা গেলে কান্না করার মতো তেমন মানুষ নেই। আমি কেবল এই জগতের আবর্জনা, যার জায়গা হাসপাতালের ময়লার ডাস্টবিনেও হয়নি। রাইসার কাঁপতে থাকা ওষ্ঠজোড়া বেয়ে পানি গড়িয়ে পড়ছে। চোখে কেবল ভেসে উঠল মেহেরিমা নোয়ান, মাহতাব নোয়ান, মার্জিয়া আর সানজিদার মুখ। তারা 4 জন তাকে পৃথিবীর বুকে নিঃস্বার্থ ভালোবাসা দিয়েছে। এই কয়েকদিনে এই বাড়ির মানুষগুলো আপন হয়েছে, শুধুমাত্র একজন ছাড়া। তাকেও বোঝা বেহাল অবস্থা। কখনো এত মধুর ডাক, পর মুহূর্তেই তার মধুর ডাক ভুলিয়ে দেওয়ার জন্য একটা হুঙ্কারই যথেষ্ট। আগে ভালো দিক দেখিয়ে মায়া ধরায়, পরে সেই মায়া কিভাবে নিঃসন্দেহে ছিন্ন করা যায় তার প্রতিচ্ছবি। মাহতাব নোয়ান মার্জিয়া আর রাইসাকে ডাকলেন। দুজনেই উপস্থিত হলো ড্রয়িং রুমে। মাহতাব নোয়ান বসে আছে সোফায়। দুজনে একসাথে পাশাপাশি দাঁড়িয়ে আছে। একজন তাকিয়ে দেখলেন 2 মেয়েকে, যেন একই ডালে 2টি শালিক। জোরে একটা নিঃশ্বাস ছেড়ে একটা ব্যাগ এগিয়ে দিলেন মার্জিয়ার দিকে, আরেকটি ব্যাগ এগিয়ে দিল রাইসার দিকে। মার্জিয়া ব্যাগটা হাতে নিলেও রাইসা অবুজের মতো চেয়ে রইল, বুঝলো না ওর ভিতরে কি আছে। মাহতাব নোয়ান বলল, কি হলো ধরম? শ্বশুরের কথায় রাইসা এগিয়ে ব্যাগটা নিল। মার্জিয়া সোফায় বসে ব্যাগটা খুলে দেখলো সুন্দর মতো একটা হাত ঘড়ি, যেটা দেখতে চকচক করছে। মার্জিয়া কপাল ভাঁজ করে বলল, আব্বু, এটাই আমি চেয়েছিলাম। থ্যাংক ইউ আব্বু, কিন্তু এটা এত চকচক করছে কেন? দেখতে মনে হচ্ছে স্বর্ণ। মেয়ের এমন আকাশচুম্বী কথায় হাসলেন মাহতাব নোয়ান। তারপর দম ফেলে বলল, এটা স্বর্ণের মতো নয়, এটা স্বর্ণই। সাথে সাথে লাফিয়ে উঠল মার্জিয়া। এত সুন্দর ডিজাইন ছিল যে বলার বাহিরে। মার্জিয়ার উচ্ছ্বাসে ড্রয়িং রুমটা যেন আনন্দে মেতে উঠল। সে ঘড়িটা হাতে পরে বারবার দেখছে, কিন্তু রাইসা এখনো ব্যাগটা খুলেনি। তার আঙ্গুল কাঁপছে, মাথা নিচু। মাহতাব নোয়ান নরম গলায় বললেন, তুমিও খুলে দেখো মা। রাইসা ধীরে ধীরে ব্যাগ খুলল। ভেতরে একটা একই রকম রুচিশীল হাত ঘড়ি। মাহতাব নোয়ান 2 মেয়ের জন্য একই ডিজাইনের হাত ঘড়ি এনেছেন। তেমন কিছু সেইভাবে দেয়া হয়ে ওঠেনি। রাইসার বুকটা কেঁপে উঠল, চোখ ভিজে এলো আবার, তবে সেই অশ্রু আগের মতো না। এতে কষ্টের সাথে এক ফোঁটা উষ্ণতাও আছে। অবাক হয়ে জিজ্ঞেস করলো, আব্বু, এটা কেন এনেছেন? আমার এসবের প্রয়োজন নেই। মাহতাব নোয়ান তাকিয়ে বললেন, তোমার কি পছন্দ হয়নি আম্মু?
রাইসা কি বলবে বুঝতে পারছে না। এত দামি জিনিস তো সে কখনো ছুঁয়ে দেখেনি, সেখানে পরে থাকা তো বিলাসিতা। রাইসা বলল, আসলে আব্বু, এত দামি ঘড়ি আমি রাখতে পারবো না। মাহতাব নয়ন বলল, আমি ভালোবেসে 2 মেয়ের জন্য এনেছি। রাইসা বলল, আপনার ভালোবাসায় আমার জন্য সবচেয়ে বড় উপহার আব্বু, এসব নিয়ে কি করব আমি? মেহেরিমা নয়ন সহ উপস্থিত সবাই অবাক হলো। মানুষ কত কিছু চেয়েও পায় না, সেখানে রাইসাকে দেওয়া হচ্ছে, তার পরও নিচ্ছে না। মেয়েটা কত সরল, বুঝতে বাকি নেই। তারপর বলল, তোমরা দুজনেই আমার মেয়ে, কারোর মধ্যে পার্থক্য করিনি, করবও না। সুতরাং 2 মেয়েকে আমার যা দিতে মন চাইবে তাই দিব, এর পরিবর্তে আমি একটা কথাও শুনতে চাইবো না, বুঝছো? রাইসা চুপচাপ মাথা নাড়ালো। মার্জিয়া হেসে রাইসার কাঁধে মাথা রাখলো। তারপর বলল, আমার থেকে কিন্তু তোমার হাতে ঘড়িটা অনেক সুন্দর স্যুট করবে। রাইসা মার্জিয়ার দিকে তাকিয়ে মুচকে হাসলো। মেহেরিমা নয়ন স্বামীকে বললেন, মেয়েটাকে তো কলেজে ভর্তি করে দিলাম, কিন্তু শুধুই কি কলেজের পড়া দিয়ে হবে? স্ত্রীর কথায় মাহতাব নয়ন কপাল কুঁচকে বলল, ঠিক বুঝলাম না, তুমি কি বলতে চাইছো? রাইসা, মার্জিয়া ও মাহতাব নয়ন তাকিয়ে রইল তার কথা শোনার জন্য। মেহেরিমা নয়ন বলল, মেয়েটাকে কোচিংয়ে দিতে হবে, তাই তো বললাম, নয়তো কিভাবে হবে? মাহতাব নয়ন বলল, এই ব্যাপার, তুমি যা খুশি করো, যেখানে দিলে ভালো হবে সেখানে দিও, আমাকে জিজ্ঞেস করার কি আছে? মেহেরিমা নয়ন বলল, সেটাই তো বুঝতেছি না, চেনা জানা কেউ নেই, মেয়েটাকে আমি বাইরে যেতে দিব না, এমন কাউকে দেখতে হবে যে বাড়িতে এসে পড়িয়ে যাবে। রাইসা এই কথাগুলোর জন্য মোটেও প্রস্তুত ছিল না, তাকে কোচিংয়ে দিবে সে এত আশা করেনি। তাহলে এত কেন পাচ্ছে? মার্জিয়া বলল, আমি নিজের পড়া নিজেই বুঝি না, তাহলে অন্যকে কি করে বুঝাবো? নয়তো আমিই পড়াতাম। মাহতাব নয়ন বলল, ঠিক আছে, আমি দেখছি কি করা যায়। 2 দিন কেটে গেছে মাঝখানে, সবার জীবন চলছে আপন তদারকিতে। সময়ের গতিকে যেমন কখনো ক্ষুণ্ণ করা হয় না, তেমনি জীবনকেও কোনো বন্ধনে আবদ্ধ করে থেমে রাখা যায় না। জীবনে কখনো আমাদের চাওয়া পাওয়া দেয় না, কিন্তু ঠিকই এমন পথে নিয়ে যায় যেখানে আমরা নিজেদের নতুন করে চিনতে শিখি। মানুষের সবচেয়ে বড় অভাব টাকা নয়, আপন বলে কাউকে ডাকতে পারার সাহস। সবাই পাশে থাকে সুখের দিনে, কিন্তু যে দুঃখের ভেতর বসে চুপচাপ হাত রাখে সেই আসল মানুষ। কিছু সম্পর্ক রক্তের নয়, তবুও হৃদয়ের সবচেয়ে কাছে। অভিমান জমে থাকলে মানুষ কাঁদে, কিন্তু ভেঙে গেলে মানুষ চুপচাপ হয়ে যায়। যাকে অবহেলা করা হয় সে একদিন ভালোবাসার মূল্য সবচেয়ে বেশি বুঝে। ভাগ্য কখনো সব কেড়ে নেয় না, কিছু মানুষ রেখে দেয় যারা নতুন করে বাঁচতে শেখায়। জীবন থেমে থাকে না কারো আপন মায়া বা কান্নায়, বরং সেখানে থেকে নতুন শক্তির জন্ম হয়। যে নিজে কষ্ট পেয়েছে সেই অন্যর কষ্ট সবচেয়ে নরম হাতে ছুঁতে পারে। সব হারিয়ে ফেলেছি মনে হওয়ার মুহূর্তেও আসলে নতুন শুরুর দরজা খুলে যায়। রাইসাও ঠিক একই রকম, আপন কেউ না থাকার পরেও যেন এই পরিবার তার সবকিছু। এখানেই তার সমস্ত শান্তির নিঃশ্বাস, যেখানে দিন শেষে কোনো অভিযোগ শুনতে হয় না, দিনের পর দিন রাতের পর রাত অত্যাচারিত হতে হয় না, বরং ভালোবাসায় মোরা একটা জীবন পেয়েছে। বাবা মায়ের প্রতি কোনো অভিযোগ নেই রাইসার, বরং কৃতজ্ঞতার শেষ নেই। তাদের জন্যই এমন পরিবারের খাঁটি মানুষদের ভালোবাসা পাচ্ছে। আর কি চাই এই অভাগী জীবনে? চাওয়া পাওয়ার মাঝে জীবন তাকে এক মিলনাত্মক সুখের সাথে সাক্ষাৎ করিয়েছে। আর এদিকে সিগারেটের ধোঁয়া শূন্যে উড়ে চলেছে। জ্যোৎস্না মাখা আকাশে এক ফালি চাঁদের দেখা মিলেছে। কখনো ঘন কালো মেঘে ঢেকে যাচ্ছে, কখনো মেঘ সরিয়ে উকি দিচ্ছে। চারপাশে রাতের নিস্তব্ধতার মাঝেও তেজের বুকে অসহ্য যন্ত্রণার ঢেউ খেলানোর ব্যথা সৃষ্টি হচ্ছে। এই ব্যথার মানে তার জানা নেই। কাউকে তীব্রভাবে দেখার তৃষ্ণায় তৃষ্ণার্ত কাকের মতো চোখ দুটো হন্য হয়ে খুঁজে চলেছে। ঠোঁটের মাঝে সিগারেট, শরীরে ফুদিয়ে ধোয়া বের করে আদো খাওয়া সিগারেট ফেলে দিল দূর অজানায়। 2 হাত মুঠো হয়ে এলো। রাগের মাত্রা তীব্র থেকে তীব্র হয়ে উঠল। মাথার চুল টেনে ধরলো। তারপর বলল, এই মেয়ের সামনে থাকলেও সহ্য হয় না, দূরে গেলেও সহ্য হয় না। মেয়েটা আমাকে তিলে তিলে মারছে। মাত্র একটা দিন পেরিয়ে দ্বিতীয় রাত হয়েছে, তাতেই তেজের বুক পুড়ে যাচ্ছে কাউকে দেখার জন্য। কেন এমন হয়? আমি তো চাই না, তবুও চোখ বন্ধ করলে তার মুখটাই সামনে ভাসে। এই কয়দিনে এমন কি করে জড়িয়ে গেল আমার শ্বাসে? নিজের বুক চাপড়ে দাঁত চেপে বলল তেজ, আমি দুর্বল না, কারোর জন্য দুর্বল হব না, বিশেষ করে তার জন্য তো নাই। কিন্তু কথাগুলো নিজের কানেই ফাঁপা শোনালো। হাসলো তিক্তভাবে। ঘৃণা করি, তবুও কেন তাকেই মনে পড়ে। বুকের ভেতর ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে। বারান্দায় রেলিংয়ে শক্ত করে ধরল সে। শিরাগুলো ফুলে উঠছে। তারপর বলল, তুই সমস্যা। ঘুমটাপতি পুরোটাই আমার মাথা খারাপ করে দিয়েছে। আমার শান্তি নষ্ট করে দিয়েছিস তুই। কাছে থাকলে রাগ হয়, দূরে গেলে দম বন্ধ লাগে। এটা কেমন শাস্তি? দরজায় হালকা টুকা পড়তেই রাইসা নড়েচড়ে উঠে বসলো। দেয়াল ঘড়িতে নজর দিতেই দেখলো 12টা পেরিয়ে গেছে। তাহলে এত রাতে কে আসলো? ভয়ে এক হাত বুকের উপর গেল রাইসার। ভাবতে ভাবতে দ্বিতীয়বার টুকা মারতেই রাইসা কাঁপা কাঁপা স্বরে বলল, কে ওখানে? তেজের গম্ভীর কণ্ঠস্বর ভেসে এলো, দরজা খোলো। রাইসা উক্ত ব্যক্তিকে চিনতে কোনো অসুবিধা হলো না, কিন্তু এত রাতে তার দরজার সামনেই বা কেন? আর তাকেই বা ডাকছে কেন? কোনো বিপদ হলো না তো? আগপাস না ভেবে রাইসা উঠে গিয়ে দরজা খুলে দিল।
চোখের সামনে অন্ধকারে আফসা আলোয় রাইসার আদলখানি দেখে নিল। মুহূর্তেই শরীরে তেজের কম্পন কমে গেল, যেন রোগীকে ওষুধ দেওয়া হলো। তৃষ্ণার্ত কাকের তৃষ্ণা মিটল। চোখ দুটো অধীর আগ্রহে বসেছিল এই চেয়ারটায় বিলীন হওয়ার জন্য। তেজ রাইসার হাতে হেঁচকা টানে ঘর থেকে বের করে দেয়াল ঠেসে ধরলো। তারপর বলল, এই মেয়ে কি সমস্যা? হ্যাঁ, আমাকে এভাবে পুড়িয়ে ছারখার করছিস কেন? আমাকে ইগনোর করছিস? তেজকে ইগনোর করছিস? কত বড় সাহস তোর! 2 দিনে আমাকে পাগল বানিয়ে ফেলে লুকিয়ে আছিস। কথা বল, আমাকে এইভাবে জ্বালানোর মানে কি? রাইসা দাঁড়িয়ে রইল। যেমন ভাবে তেজ চেপে ধরে রেখেছে তেমনি সে তো তেজের সামনেই যায়নি, তাহলে জ্বালালো কি করে? আর ইগনোর করার প্রশ্নই বা আসছে কি করে? তেজ নিজেই বলেছিল তার সামনে না যেতে। তেজের কথার আগামাথা বুঝতে পারলো না অবুজ রাইসা। কিছুক্ষণ এভাবেই চললো। তেজ কিছু বলছে না। তেজের তীক্ষ্ণ দৃষ্টি রাইসার উপর গাঢ় হলো। এই দৃষ্টি যেন অন্য কিছু শুরু হওয়ার লক্ষণ। তেজকে নিজের দিকে এভাবে তাকাতে দেখে রাইসা একটু নড়ে উঠল। কেউ কোনো কথা বলছে না। এভাবেই চললো প্রায় 10 মিনিট মতো। হঠাৎ পায়ের কাছে ওরিও এসে ডাকতে লাগলো, আর দুজনেই সজাগ হলো। রাইসা মাথা নিচু করে নিল মুহূর্তেই। তেজ স্বাভাবিক হয়ে রাইসার দিকে তাকিয়ে বলে উঠল, এই মেয়ে ঘুমিয়েছিলে? রাইসা মাথা নাড়িয়ে জানালো, না। তেজ মিহিকণ্ঠে বলল, আমার মাথা ধরেছে, 1 কাপ কফি করে দিতে পারবে? রাইসা তেজের কথায় অপমান সব ভুলে গেল। তেজের মাথা ব্যথার কথা শুনে মনটা কেমন মলিন হলো। তারপর তেজ আবারও বলল, কি হলো, বানাতে পারবে? রাইসা বলল, জি পারবো। রাইসা কফি বানাচ্ছে। তেজ সোফায় বসে পায়ের উপর পা তুলে দাঁড়িয়ে আছে। ড্রয়িং রুম থেকে রান্নাঘর পরিষ্কার দেখা যায়। রান্নাঘরের আলোয় রাইসা সম্পূর্ণ পরিষ্কার দেখতে পাচ্ছে। তেজের নজর রাইসার থেকে সরছেই না। মেয়েটাকে দেখে আগের মতো অশান্তি লাগছে না, যেন সকল কিছুর মূলেই রাইসা রয়েছে। শান্তি প্রশান্তি সবকিছুতেই এই মেয়েটা জড়িয়ে আছে। রাইসা ট্রেতে করে 2 কাপ কফি আনলো। তেজ আগেই বলে দিয়েছে 2 কাপ কফি বানাতে। রাইসাও কোনো রকম প্রশ্ন করেনি। ভেবেছিল হয়তো মাথা ব্যথা তাই 2 কাপ খাবে। কফির ট্রে টেবিলের উপর রেখে রাইসা দাঁড়িয়ে রইল। তেজ রাইসাকে বসতে বলল, কিন্তু রাইসা বসতেই চাইছে না। শেষে জোরে ধমক দিতে গিয়েও থেমে গেল। তারপর বলল, এই মেয়ে, আমি বলেছি আমার কথার অবাধ্য হবে না, যা বলেছি চুপচাপ তাই করবে। রাইসা সেই দিনের কথা মনে পড়ে বসতে গেল। সাথে সাথে তেজ আবারও বলল, ওখানে নয়। তো ধন্যবাদ সবাইকে। এই পার্টটি এই পর্যন্তই। পরবর্তী পার্টও দিয়ে দেওয়া হয়েছে, সবাই দেখে নিন। আর সবাই অবশ্যই চ্যানেলটিকে আগে সাবস্ক্রাইব করে দিয়েন, আর ভিডিওতে অবশ্যই লাইক দিয়েন। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।